আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানের আক্রমণে ইসরায়েলি জাহাজে বিস্ফোরণ দাবি নেতানিয়াহুর। উত্তেজনা বাড়িয়ে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান মহড়া। পরমাণু চুক্তি ইস্যুতে আনুষ্ঠানিক আলোচনায় বসবে না ইরান। সিরিয়ায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। গোপনে জর্ডানের বাদশাহর সঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক। নতুন দল নয়, রিপাবলিকানেই থাকার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। পরমাণু ইস্যুতে ইরানের সিদ্ধান্তে হতাশ যুক্তরাষ্ট্র। এবার আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে মিয়ানমার। ইরানের হামলাতেই ইসরায়েলি জাহাজে বিস্ফোরণ দাবি নেতানিয়াহুর। ওমান সাগরে ইসরায়েলি ব্যক্তির মালিকানাধীন একটি জাহাজে বিস্ফোরণের পেছনে ইরানের দিকে আঙ্গুল তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সোমবার 1 মার্চ ইসরায়েলের গণমাধ্যম কান এর কাছে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, ইরানের মদদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি। এর আগে শনিবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তজ জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে পাওয়া গিয়েছে জাহাজটিতে বিস্ফোরণের জন্য ইরানি দায়ী। এদিকে নেতানিয়াহুর এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে তেহরান। এদিকে ওমান উপকূলে ইসরায়েলি জাহাজ এমভি হামলার কথা কেউ আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও ইরানের একটি কঠোরপন্থী পত্রিকার খবরে বলা হয়েছে তেহরানি ওই হামলা চালিয়েছে। ওমান থেকে জাহাজটি গত বৃহস্পতিবার 25 ফেব্রুয়ারি সিঙ্গাপুর যাওয়ার পথে হঠাৎ বিস্ফোরণের কবলে পড়ে। এতে জাহাজটিতে একাধিক ছিদ্র হয়ে যায়। ইরানের কঠোরপন্থী দৈনিকটি খবরে বলা হয়েছে, আরব উপসাগরে ইসরায়েলি সেনাবাহিনীর জাহাজটি গুপ্তচর বৃত্তির কাজে ব্যবহার করা হচ্ছিল, এ কারণে এতে ইরান হামলা চালায়। জাহাজটি বর্তমানে মেরামতের জন্য দুবাই বন্দরে নিয়ে আসা হয়েছে। ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যে জলসীমানা নিয়ে উত্তেজনার মধ্যেই ইসরায়েলি জাহাজে এই বিস্ফোরণের জল্পনা কল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলি জাহাজটি রবিবার দুবাইয়ের রাশিদ বন্দরে নিয়ে আসা হয়েছে। মার্কিন সামরিক সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের ক্ষতিগ্রস্ত হলেও জাহাজটির কোনো ক্রু হতাহত হননি। উত্তেজনা বাড়িয়ে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান মহড়া। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর অংশগ্রহণে এক যৌথ প্রশিক্ষণ মহড়া শুরু হয়েছে। রবিবার শুরু হওয়া এই মহড়া সৌদি আরবের পশ্চিমে অনুষ্ঠিত হচ্ছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। ড্রাগন যৌথ প্রশিক্ষণ মহড়া শীর্ষক এই মহড়ায় কৌশলগত প্রতিরোধ, প্রতি আক্রমণ ও শত্রুর আকাশ প্রতিরক্ষা ধ্বংসের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই বিমান বাহিনীর সহযোগিতায় ধারাবাহিকভাবে এই প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এতে আরো বলা হয়েছে, এই মহড়া অভিযানে সংগতি ও সামঞ্জস্য অর্জনে ভূমিকা রাখবে। পরমাণু চুক্তি ইস্যুতে আনুষ্ঠানিক আলোচনায় বসবে না ইরান। ইরান পরমাণু চুক্তি ইস্যুতে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনায় বসবে না। দেশটি আমেরিকাকে আগে তাদের দেওয়া একপক্ষীয় সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। এ ব্যাপারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, এখন ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত আলোচনায় বসার উপযুক্ত সময় নয়। ইরানের এমন অবস্থানে যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট হলেও তারা অর্থবহ কূটনীতিক উপায়ে আলাপ আলোচনা শুরুর বিষয়ে আগ্রহী বলে জানিয়েছে। প্রসঙ্গগত 2018 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর পরমাণু বিষয়ক চুক্তি থেকে বের করে নেওয়ার ঘোষণা দিলে চুক্তিটির বিষয়ে স্থবিরতা দেখা দেয়। ট্রাম্প সে সময় ইরানের উপর কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। তবে বর্তমান প্রেসিডেন্ট বাইডেন 2015 সালে সেই চুক্তিতে ফিরতে চাইছেন। ওয়াশিংটন বলছে, তেহরানকে অবশ্যই চুক্তির পূর্ণাঙ্গ মেনে চলা শুরু করতে হবে। আর তেহরান বলছে, এটা একমাত্র তখনই সম্ভব যখন যুক্তরাষ্ট্র ইরানের উপর জারি করা সব নিষেধাজ্ঞা তুলে নেবে। সিরিয়ায় ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র সিরিয়ায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল। তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই
আকাশে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে সিরিয়া সেনাদের। সোমবার 1 মার্চ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জার্মান মিডিয়া ডয়চে ভেলে জানায়, রবিবার 28 ফেব্রুয়ারি সন্ধ্যায় গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্ককে লক্ষ্য করে ইসরায়েলি সেনারা একাধিক ক্ষেপণাস্ত্র হামলা ছড়ে। সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, এবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি থেকে দামেস্কে নির্দিষ্ট লক্ষ্যে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। যদিও সিরিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে, এতে কোনো ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। 2011 সালের গৃহযুদ্ধের পর থেকে সিরিয়া ইরানপন্থী হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। কয়েকদিন আগে আমেরিকা ও সিরিয়া ইরাক সীমান্তে ইরানপন্থী সেনা ঘাঁটির উপর বিমান হামলা চালিয়েছিল। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্কের দক্ষিণে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এখানে ইরানের রেভলিউশনারি গার্ড ও হিজবুল্লাহর ঘাঁটি রয়েছে। 1982 সালে ইসরায়েলের দক্ষিণ লেবানন দখলের পরিপ্রেক্ষিতে মুসলিম নেতারা মিলে প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গড়ে তোলেন। হিজবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর দল। সিরিয়ায় ইরানের উপস্থিতি ঠেকাতে ইসরায়েল এখন প্রায় প্রতি সপ্তাহে হানা দিচ্ছে। গোপনে জর্ডানের বাদশার সঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক। মধ্যপ্রাচ্যের ইসলামিক রাষ্ট্র জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে গোপনে বৈঠক করেছেন ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ। রবিবার 28 ফেব্রুয়ারি তেল আবিব ভিত্তিক সংবাদপত্র ইয়েদিওত এর বরাতে খবরটি জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুল এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, অতি গোপন সেই বৈঠক জর্ডানেই হয়েছে, তবে কবে হয়েছে তা এখনো জানানো হয়নি। ইসরায়েলের আসন্ন নির্বাচনে নীল এবং সাদা দলের নেতৃত্ব দিচ্ছেন গ্যান্টজ। তিনি তার দলের সদস্যদের আগেই বলেছিলেন তিনি জর্ডানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। জর্ডানের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের ক্ষতি করার অভিযোগ এনেছেন গ্যান্টজ। তার দাবি, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্যই এই দুই দেশের সম্পর্কে অবনতি ঘটেছে। এ সময় নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেন তিনি। গ্যান্টজ বলেছেন, আমি মনে করি ইসরায়েলের একটি দুর্দান্ত সম্পদ জর্ডান। জর্ডানের সঙ্গে আমাদের সম্পর্ক আরও 1000 গুণ ভালো হতে পারে। দুর্ভাগ্যক্রমে নেতানিয়াহু জর্ডানের একটি অবাঞ্ছিত ব্যক্তিত্ব এবং তার উপস্থিতি দুই দেশের সম্পর্কের ক্ষতি করেছে। যদিও এই প্রতিবেদন নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি জর্ডানি কর্তৃপক্ষ। বিশ্লেষকদের মতে ইসরায়েলের সঙ্গে দীর্ঘতম সীমান্ত হচ্ছে জর্ডানের। উভয় 1994 সালে একটি শক্তিশালী চুক্তি স্বাক্ষর করেছে, যার মধ্যে দিয়ে মিশরের উপরে ইসরায়েলের সঙ্গে সরকারি সম্পর্ক স্থাপনকারী দ্বিতীয় আরব দেশ হলো জর্ডান। নতুন দল নয়, রিপাবলিকানেই থাকার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। নির্বাচনে পরাজয়ের পর নতুন দল গড়ছেন বলে যে গুঞ্জন উঠেছিল, এবার তা নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং রিপাবলিকানের হয়েই 2024 সালের নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তিনি। রবিবার 28 ফেব্রুয়ারি স্থানীয় সময় বিকালে ফ্লোরিডার রক্ষণশীল দল কনজারভেটিভ সম্মেলনে এসব কথা জানান ট্রাম্প। এ সময় গত নির্বাচনে জালিয়াতির অভিযোগে অটল থাকেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। নতুন দল গঠন প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, আমি নতুন করে কোনো দল গঠন করব না, এটি মিথ্যা খবর। আমরা আরও বেশি ঐক্যবদ্ধ হব, যা অতীতে কখনোই ছিল না। উগ্রবাদ ও সমাজতন্ত্রের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়ে দেশটির আলোচিত সাবেক এই প্রেসিডেন্ট বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রকে রক্ষা করব, শক্তিশালী করব, আমরা উগ্রবাদ সমাজতন্ত্রের বিরুদ্ধে লড়ব, এগুলো কমিউনিজমের পথে বাধিত করে। উত্তরসূরি বাইডেনের কড়া সমালোচনা করে ট্রাম্প বলেছেন, আমেরিকার ফার্স্ট নীতি থেকে সরে এখন লাস্ট নীতি হয়ে গিয়েছে। উল্লেখ্য, গেল নির্বাচনে বিপুল ব্যবধানে হারার পর ভোট জালিয়াতির অভিযোগ তোলেন ট্রাম্প, যদিও তার দাবির পক্ষে কোনো শক্ত প্রমাণ হাজির করতে পারেননি। ক্ষমতা ছাড়ার আগে তার সমর্থকদের দ্বারা হামলার শিকার হয়েছিল মার্কিন পার্লামেন্ট ভবন। মূলত সে কারণে অভিশংসনের মুখে পড়লেও শেষ পর্যন্ত রক্ষা পেয়েছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ক্যাপিটল হিলে হামলায় এখনো আদালতে বিচারের মুখে পড়তে হতে পারে তাকে। পরমাণু ইস্যুতে ইরানের সিদ্ধান্তে হতাশ যুক্তরাষ্ট্র।
পরমাণু চুক্তি ইস্যুতে সম্প্রতি ইরানের সিদ্ধান্তের বিষয়ে হতাশা ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে তারা বিষয়টি নিয়ে অর্থবহ কূটনীতিক তৎপরতা চালানোর জন্য প্রস্তুত রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে ইউরোপীয় প্রস্তাব প্রত্যাখ্যান করার পরপরই মার্কিন সরকার তার এই অবস্থান ঘোষণা করল। খাতিবজাদে গতকাল বলেছিলেন, পরমাণু সমঝোতার ব্যাপারে ইউরোপীয় সম্প্রতি যে আনুষ্ঠানিক বৈঠকের প্রস্তাব দিয়েছে তার জন্য বর্তমান সময় উপযুক্ত নয় বলে মনে করছে তেহরান। এই সমঝোতার ব্যাপারে আমেরিকা ও 3 ইউরোপীয় দেশের সর্বসাম্প্রতিক অবস্থান বিবেচনায় নিয়ে ইরান আলোচনায় না বসার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ইরানের পক্ষ থেকে এমন মন্তব্যের পরই হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, আমরা ইরানের প্রতিক্রিয়ায় হতাশ হলেও একই সময় দুই পক্ষের এই সমঝোতায় ফিরে আসার লক্ষ্যে অর্থবহ কূটনীতিক প্রচেষ্টা চালাতে নিজেদের প্রতিশ্রুতির ঘোষণা করছি। তিনি আরো বলেছেন, বিষয়টি নিয়ে ওয়াশিংটন পরমাণু সমঝোতার বাকি 5 দেশ চীন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন ও জার্মানির সঙ্গে আলোচনা বসবে। আমেরিকার দাবি, পরমাণু সমঝোতায় তার ফিরে আসার এই সময় ইরানকেও তার প্রতিশ্রুতি বাস্তবায়নে ফিরতে হবে। তবে তেহরানের দাবি, আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার 1 বছর পর ইরান এতে দেওয়া নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিমাণ কমাতে শুরু করেছে। কাজে আমেরিকাকে আগে এই সমঝোতায় ফিরে নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রত্যাহার করতে হবে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সুফল বাস্তবে পাওয়ার পর ইরান এই সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি পরিপূর্ণভাবে মানতে শুরু করবে। এবার আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে মিয়ানমারের চলমান সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে দেশটিতে সব ধরনের বৈদেশিক সহায়তা বন্ধ ও নিষেধাজ্ঞা আরোপে একমত হয়েছে ইউরোপের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। যদিও কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে তা এখনো বলা হয়নি। রবিবার 28 ফেব্রুয়ারি রাতে জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক খবরে এসব তথ্য জানানো হয়েছে। মিয়ানমারের অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে ভয়াবহ সহিংসতায় অন্তত 18 বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক দপ্তর। এছাড়া আহত হয়েছেন আরও অনেকেই। নিহতদের সবাই পুলিশের গুলি, গ্রেনেড ও টিয়ার সেলের আঘাতে মারা গেছেন বলে জানা যায়। জাতিসংঘ মানবাধিকার কমিশন জানিয়েছে, শান্তিপূর্ণ সমাবেশে নিরাপত্তা বাহিনীর নজিরবিহীন দমন, নিপীড়ন ও গণগ্রেফতার গ্রহণযোগ্য নয়। বিবৃতির মাধ্যমে পুলিশি হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। রবিবার ঘটনায় সামরিক বাহিনীর প্রতি উষ্ণা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে হতাহতের ঘটনার জেরে জান্তা সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে ইউরোপ। সেনা অভ্যুত্থানের 28তম দিনের সবচেয়ে ভয়াবহ সহিংসতা দেখালো মিয়ানমারবাসী। শনিবারের ধারাবাহিকতায় রবিবারও দেশটির প্রধান শহরগুলোর রাস্তা ছিল উত্তাল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জান্তা বিরোধী বিক্ষোভে রূপ নেয় সহিংসতায়। এদিকে সকাল থেকেই বিক্ষোভ দমতে পুলিশ কঠোর অবস্থানে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের গুলি, ওয়াস্টার্ন গ্রেনেড ছুড়লে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় ইয়াঙ্গুন। একে একে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায় বিক্ষোভকারীদের, সেই সঙ্গে চলে গণগ্রেফতার। উল্লেখ্য, রক্তক্ষয়ী দিন পার হতে না হতেই সোমবার 1 মার্চ আবারও বিক্ষোভ শুরু হয়েছে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে।